सर्वभूतेषु मत्रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ইটের পরে ইট, মধ্যে মানুষ কীট। হ্যাঁ, ইট, কাঠ, পাথরের শহর বা সন্ধ্যেবেলায় তুলসীতলায় প্রদীপ জেলা গ্রাম বাংলার ঘরে ঘরে পুজো আসছে। ঢাকে কাঠি পড়েছে, শিউলির মাতাল সুভাষে ভোরবেলার আলোয় ঘুম ভাঙা বাঙালির মনে পুজোর আমেজ ছেয়ে গেছে। নীল আকাশের বুকে আয়েশ করে ঘুরে বেড়ানো মেঘের দল যেন ছুটি নিয়েছে সমস্ত ব্যস্ততা থেকে। শহরের মৃৎ শিল্পালয় বা গ্রামের চণ্ডীতলায় ব্যস্ত, সবাই এখন ব্যস্ত। আমাদের ক্যামেরাও এখন ব্যস্ত পূজা পরিক্রমায়। মঙ্গল মঙ্গল শৈশবকালে পুজো কেমন ভাবে কেটেছে? আমি ধরুন পুজোর সঙ্গে আমার যোগাযোগ অনেক দিন নেই আর কি, ইন দ্য সেন্স দ্যাট আমি ছোটবেলায় একটা বোর্ডিং স্কুলে কাটিয়েছিলাম, তো সেখানে পুজোর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না একদম। মানে খুব ছোটবেলার কথা কিছু মনে আছে, তখন আমাদের বাড়িতে আমার মামার বাড়িতে মামার দিকের বাড়িতে পুজো হতো, এখনো হয়, ঘোষলেন, পাথরেঘাটা এসব জায়গায় পুজো হয়। তো তখন একটু যেতাম বাড়ির পুজো হতো, কিন্তু তারপরে সেভাবে যোগাযোগটা ছিল না। অনেক পরে পরিণত বয়সে কলকাতায় এসে আবার এই পুজোটা দেখছি, মানে পুজো নিয়ে রয়েছে আর কি। তবে পাল্টেছে, নিশ্চয়ই পাল্টেছে, অনেক অনেক বদলে গেছে। এখন কিভাবে পুজো উপভোগ করে থাকে? পুজো ধরুন আলাদা করে পুজো সেভাবে আমার কাছে সবসময় মনে হয়েছে যে বাঙালিদের এই পুজোটা কোনো ধর্মীয় অনুষ্ঠান সে অর্থে নয়। এটা একটা কোথাও গিয়ে এটা একটা ধর্মীয় অনুষ্ঠানের বাইরে চলে গেছে, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, একটা সব মিলিয়ে একটা ফেস্টিভ্যাল, একটা উৎসব। এটা বাঙালিই করতে পেরেছে, অন্য কোনো ক্ষেত্রে এটা দেখা যায় না এরকম, যে ধর্মীয় অনুষ্ঠানের বাইরে গিয়ে সেটাকে সেলিব্রেট করা। কিন্তু আমাদের এখানে পুজো মানে
একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারা, নতুন জামা কাপড় পরা, পুজো মানে। তো এইটা একটা মজা, তার তো একটা মজা আছে, তার একটা আনন্দ আছে। গান এখন গান টান গাই বলে একটা পুজোর সময় একটা অ্যালবাম বের করার ব্যাপার আছে। যদিও এবছরে বের করিনি আমি, কিন্তু প্রতি বছরে একটা থাকে, একটা পুজোর সময় কিছু গান বের, সেটা কিরম হলো না হলো। তো থাকি, বাড়িতেই থাকি, ঠাকুর দেখা টাকা সেরকম ভাবে হয়ে ওঠে না, কিন্তু একসঙ্গে থাকা, বন্ধু বান্ধব একসঙ্গে রান্না করা, একসঙ্গে গল্প করা, এইসব আর কি। পুজোকে কেন্দ্র করে কিছু উপন্যাস বেরোয় যেগুলো পড়া যায়, বাংলা সাহিত্যের সেটা একটা জায়গা। তো একটা সাংস্কৃতিক উৎসব যতটা আমার কাছে যেরকম ইম্পর্টেন্ট, পুজোটা সেভাবে। এবার পুজোর কালে কি আপনি শ্রোতাদের কোনো রকমই উপহার দেননি? না, এবারে পুজোর জন্য হলো না জানেন, মানে সেটা আমি ডিসেম্বরে একটা অ্যালবাম বের করবো বলে আর কি ভেবেছি, সেই জন্যই পুজোতে হলো না। কিন্তু আর কিছুদিন ওয়েট করতে হবে। কিন্তু এবারে যেটা পুজোতে আমি কিছু স্ক্রিপ্ট লেখার একটা কাজে ব্যস্ত আর কি। আমরা একটা টেলিফিল্ম করতে যাব, তার স্ক্রিপ্ট নিয়ে লেখালেখি চলছে আর কি। করতাম, আমি সিনেমা দেখতে খুব ভালোবাসতাম। তো পুজোর দিনগুলোতে ছুটি পাওয়া যেত, খুব সিনেমা দেখতাম আর কি। ওই কারণ কেউ ধরার থাকতো না, সিনেমা দেখার জন্য খুব পুজো। আর খুব হোল নাইট একটা গাড়ি ভাড়া করে অনেকগুলো পুজো দেখতে যাওয়ারও বেশ সে ছিল আর কি। তার মধ্যে এখনো মনে হয় মোহাম্মদ আলী পার্কে প্রত্যেকবারই যেতাম ওটা দেখার জন্য। আর আমরা সোনার কেল্লাতে আপনাকে দেখেছিলাম, সেটা তো আপনার প্রথম ছবি। তো সেই বইয়ের ফিলিংস আর এখনকার কুশল চক্রবর্তী, তার মধ্যে পার্থক্যটা? সুতরাং তার সঙ্গে এখনকার বিস্তর তফাৎ আর কি। এবার পুজোতে আপনি ওদের মধ্যে ঘরোয়া আড্ডা কিছু হবে আর কি। সবাই আনন্দে আপনারা পুজো কাটান। সবাইকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। ধন্যবাদ। ভবানীপুরের বুকে দৌড়তে শুরু করেছিলাম, তখন ভবানীপুরের প্রথম ব্যান্ড ছিলাম আমরা। তখন ভবানীপুর থেকে কোনো ব্যান্ড ওঠেনি,
কিংবা আসেনি, তখন ভবানীপুরে যখন আমরা শোগুলো করতাম তখন ভবানীপুরের লোকদের কাছে অতটাভাবে ব্যান্ড পৌঁছয়নি। আমরা 5 বছর ধরে শো করেছি বিভিন্ন জায়গায়, ভবানীপুরের অলিতে গলিতে যেখানে শো পেয়েছি সেখানে করেছি। আজকে আমাদের ভাবতে এটাই ভালো লাগে যে আজকের দিনে ভবানীপুর থেকে আরও 4-5টা ব্যান্ড উঠে আসছে, এবং হয়তো তাদের মুখে শুনি যে স্ট্রেঞ্জার্সকে দেখেই তাদের ইচ্ছা হয়েছে ব্যান্ড করার। এইটাই ভাবতে ভালো লাগছে। কম্পিটিশান, সুস্থ কম্পিটিশান থাকলে সব জায়গায় সাকসেস আসবেই, কিন্তু সুস্থ কম্পিটিশানটা যাতে অসুস্থ না হয়ে যায়, এটাই হচ্ছে আমার কথা। আপনাদের এই গানটার থিম এবং নাম? পরের গানটার নাম হচ্ছে গ্রাম থেকে গ্রামান্তর ভেসে গেছে চারিদিক। এই গানটার থিম, এটা এবারের পুজোকে নিয়ে না, এই গানটা হচ্ছে প্রায় 2 বছর আগে যখন পুজোয় মেদিনীপুরে প্রচণ্ড বন্যায় মেদিনীপুর ভেসে গেছিলো, তখন আমরা বন্ধুবান্ধবরা যখন ঘুরছিলাম রাস্তায়, তখন একটা ছেলের সাথে আমাদের আলাপ হয়েছিল, প্রায় বছর 7 বয়স। আমরা পুজোয় ঘুরছি, ছেলেটা দেখছি এদিকে ঘুরে বেড়াচ্ছে, তো ছেলেটাকে ধরে জিজ্ঞেস করেছি কী খুঁজছো তুমি? তখন সে বলল সে খুঁজছে তার বাবা মাকে। মেদিনীপুরের প্রবল বন্যা, তার ঘর বাড়ি, তার বাবা মা সবাইকে নাকি ভেসে নিয়ে চলে গেছে, এবং সে তাই কলকাতায় খুঁজতে এসছে তার বাবা মাকে, যদি পাওয়া যায়। এর পরের গানটা গ্রাম থেকে গ্রামান্তর। পুজো এলে আগমনীর মধুর সানাই বাজে, পুজো এলে গ্রাম বাংলা নতুন সাজে সাজে। আমরা এখন দাঁড়িয়ে আছি হুগলির ধনিয়াখালী শ্রী শ্রী ঈশ্বর মদন মোহনজিউ বারোয়ারি কমিটি পরিচালিত সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপে। এই পুজো 117 বছরের পুরনো।
পুজোতে মা আসেন সপরিবারে। মাকে সপরিবারে বরণ করে নিতে প্রতিবারের মতো এবারেও তৈরি বৈশ্যগ্রামের সিংহ পরিবার। এই পুজোটা কতদিনের পুজো? আমাদের 200 বছর অতিক্রান্ত। এখানেতে আমাদের এই পুজো প্রতিষ্ঠা করেছিলেন লালা গৌরহরি সিং, এবং তিনি এখানে জমিদারি পত্তন করেন। জমিদারি পত্তন করার পর আমাদের প্রথমে আমাদের মানে নিত্য সেবা হয়। আমার আসল কুল দেবতা নিত্যানন্দ মহাপ্রভু, তারই দেবত্ব স্টেটের অধীনে এই দুর্গা প্রতিমা প্রতিষ্ঠা করা হয়। দুর্গা প্রতিমার পূজা চলে। শিষ্যকে এখানে প্রতিষ্ঠা করে আমাদের পুজোর দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু আজ থেকে প্রায় 45 বছর আগে সেই পুরোহিত পরিবর্তন করে এখন আমাদের গ্রামেরই সিদ্ধান্ত পরিবারে আমাদের পূজা অর্চনা চলছে। এবং আমাদের 7জন আমরা সেবায়িত আছি এই ট্রাস্টির অধীনে। এই 7টা সেবায়িতের বংশধররা আমরা এখনও সেই আগের নিষ্ঠার সঙ্গে নিয়ম নীতি মেনেই আমরা পুজো করি। বর্তমান যুগের যে সমস্ত আধুনিক পুজো হই হুল্লো তার থেকে আমাদের ব্যতিক্রম, কারণ আমাদের এই পারিবারিক নিয়মগুলো মেনে আমাদের এই পুজো চালাতে হয়। আমাদের কুমারী পুজো হয় এবং স্টেট থেকেই হয়। আর এছাড়াও আমাদের এই ধুনো পোড়ানো বা সদবা, ব্রাহ্মণের স্ত্রী মেয়েকে সদবা করে আমাদের পরিবারের সমস্ত স্ত্রী মেয়েরা সিঁদুর আলতা নিয়ে তাদের সঙ্গে বিয়ে করে। আর চলে বিজয়ার দিন আত্মীয় স্বজন যারা স্ত্রী সঙ্গে পুজো হতো, এখন কি তার সঙ্গে কোনো তফাৎ কি এখন লক্ষ্য করছে নাকি? জাঁকজমক অতীতে যেরকম আমাদের জমিদারি থাকার সময় ছিল, ঠিক সেই রকম জাঁকজমকটা আমরা হয়তো এখন পেয়ে উঠছি না, পয়সারই কারণে বিশেষ করে। কারণ আমাদের যে একটা স্টেটের অ্যানুইটি আছে সরকার থেকে দেয়, সেই অ্যানুইটি থেকে আমাদের স্টেট চালিয়ে দুর্গাপূজা ঠিক করে উঠতে পারে না। সেই জন্যই আমাদের এই সেবায়িতদের মধ্যে, উনি বললেন 7 জন সেবায়িত আছেন, এই 7 সেবায়িতদের মধ্যে আমাদের আবার কিছু কিছু চাঁদা ফেলতে হয়, মানে আমাদের টাকা পয়সা দিতে হয়, দিয়ে আমাদের সেই পুরনো ট্র্যাডিশনটাকে মোটামুটি বজায় রাখা। সেই সময় যে আইবুড়ো মেয়ে, অনুরা মেয়ে ওখানে বসবে প্রথম, দেখা যায় বৎসরের মধ্যে ঠিক তার বিয়ে হচ্ছে। এটা একটা আছেই, একদম কম্পালসারি হয়। এবং আমরা কলকাতা থেকে পর্যন্ত এরকম অনেক মেয়ে, 2-3 জন মেয়েকে আমরা নিয়ে এসে বিয়ে হচ্ছে না দীর্ঘদিন নিয়ে এসে বসিয়েছি, আমাদের আত্মীয় স্বজনদের বসিয়েছি, দেখেছি এটা প্রমাণিত। আজ মহানবমী, আমরা ঘুরতে ঘুরতে এসে হাজির হয়েছি মধ্য কলকাতার যাদবচন্দ্র দাস মিষ্টি দোকানের সামনে। তাদের মুখ থেকেই আমরা শুনি যে তারা বিজয়া দশমী উপলক্ষে কি ধরনের আয়োজন করেছে। চলুন। আচ্ছা, আপনাদের এই মিষ্টির দোকান কবে প্রতিষ্ঠিত হয়েছে বা কবে থেকে শুরু হয়েছে আপনাদের এই মিষ্টির দোকান? এই মিষ্টির দোকান শুরু হয়েছে কলকাতায় যখন মোটর গাড়ি প্রচলন হয়নি, যখন ঘোড়ার গাড়ি চলতো, তখন এই যাদবচন্দ্র দাস সুদূর বরানগর থেকে পায়ে হেঁটে এসে এইখানে দোকান প্রতিষ্ঠা করেছিলেন ঝামাপুকুরের কোণে। অর্থাৎ আমার পাশে প্রতিষ্ঠিত একটি বাড়ি, তখন যেন কলকাতায় রাজবাড়ি, রাজা দিগম্বর মিত্রের বাড়ি, এই বাড়ির পাশে উনি প্রতিষ্ঠা করেছিলেন দোকান। যে এই রামকৃষ্ণদেব যখন এই বাড়িতে পুজো করতে এসেছিলেন আনুমানিক 3 মাস, তখন কিন্তু আমাদের এই দোকান প্রতিষ্ঠিত ছিল। এবং তখন এই দোকানের কিন্তু নাম ছিল না যাদব দাস, তখন যদু ময়রা নামে বিখ্যাত ছিল। কাজে সহজে অনুমান করা যায় যে এই দোকানের বয়সটা কত দিনের। পরম্পরায় দোকানের চেহারা পাল্টেছে, দোকানের সন্দেশের আইটেম পাল্টেছে, দোকানের মালিক পক্ষ পাল্টেছে। বর্তমানে আমরা 5ম পুরুষে পৌঁছেছি। সুতরাং আজকের এই দোকান প্রায় আনুমানিক 150 বছরের ওপর। কম্পিটিশন যেখানে আছে সেখানে আমাদের চিন্তা করতে হয় যে বিভিন্ন ধরনের সন্দেশের চেহারা পাল্টানো। অ্যাকচুয়াল বাঙালি সন্দেশ বলতে যেটাকে বোঝায় বা আমরা যেভাবে এসেছি কৃষ্টিটাকে ধরে রেখেছি,
সেই সন্দেশটা ছিল কয়েকটা রকমের, কড়া পাক, নরম পাক, দানা পাকের সন্দেশ। কিন্তু বিবর্তনের সঙ্গে সঙ্গে যে চেহারাগুলো পাল্টাচ্ছে, ওই সন্দেশের চেহারাও সেইভাবে পাল্টাতে হয়েছে এবং বিভিন্ন নাম দিতে হয়েছে। আমাদের যাদবদাসের আমাদের যে বিখ্যাত সন্দেশ ছিল নাম করা, যেমন বৈকুণ্ঠভোগ সন্দেশ, জল ভরা তালসার সন্দেশ, গোলাপি পাড়া সন্দেশ, সেসব সন্দেশগুলো এখন প্রায় অবসলেট হয়ে গেছে। তার মধ্যে কিছু আছে চপ সন্দেশ, জল ভরা তালশাঁস, যেগুলো সাধারণভাবে বিক্রি হচ্ছে। কিন্তু বিভিন্ন ধরনের দোকান, বিভিন্ন সম্প্রদায়ের দোকান হওয়াতে আপনি যেটা বলছেন যে প্রতিযোগিতার ভাব, কিন্তু বিভিন্ন দোকানে কিন্তু সন্দেশের চেহারা একমাত্র বাঙালির দোকানে। অবাঙালি দোকানে যেসব সন্দেশ বা মিষ্টান্ন বিক্রি হয় সেগুলো শুকনো খাবার, ড্রাই ফ্রুট। তাদের সঙ্গে আমাদের সঙ্গে প্রতিযোগিতায় কোনো অসুবিধা হয়নি, কারণ লোক সংখ্যা বেড়েছে, গ্রাহক সংখ্যাও বেড়েছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা বেড়েছে, টেস্ট বেড়েছে, তার সঙ্গে আমার তাল রেখে চলতে হচ্ছে, এইটুকু। এখানকার অপূর্ব মাতৃমূর্তি সম্পূর্ণ নতুন আঙ্গিকে উপস্থাপিত। এবার আমরা এসে পৌঁছেছি হাডকো পুলিশ আবাসনের পুজো মণ্ডপে। সাবেকি ডাকের সাজে অপরূপ মাতৃ প্রতিমা। শহরের পুজো দেখতে দেখতে এবার আমরা এসে পৌঁছেছি সংগ্রামী BRS3 এখানকার অতুলনীয় মজা অধুনা লুপ্ত পুরুলিয়ার বাঘমুন্ডি গ্রামের কাঠপুতলি শিল্পের তৈরি। মাতৃরূপ এভাবেই এখানে তুলে ধরা হয়েছে। প্রতিমা শিল্পী চন্দন পাল।
আমরা কথা বলছি এখানকার মূর্তিশিল্পী সনাতন পালের সঙ্গে। আপনি মূর্তিটা কি ভাবনার উপর করেছেন? এটা হচ্ছে অ্যাকচুয়ালি পুরুলিয়ার যে পুতুল শিল্প ছিল আগেকার, সেই পুতুলটা এখন দেখা যাচ্ছে এগুলো খেলনা পুতুল ছিল, সেগুলো এখন দেশ থেকে প্রায় উঠে গেছে। এগুলো আগে দেখা যেত, আমরা ছোটোবেলাতেও দেখেছি। এখন সেটা এখন পুরুলিয়াতে সম্পূর্ণ না, এটা প্রথম স্টার্টিং হয়, এটার জন্ম হচ্ছে রাজস্থানে। এখন সেই ওখান থেকে এখন এইটা হচ্ছে আপনার রাঁচি, এই হাত পা দেওয়া যে পুতুলটা, এটা আবার রাঁচিতে তৈরি হয়েছে। এবার যে শিল্পটায় যিনি তৈরি করেন তার বাড়ি হচ্ছে পুরুলিয়ায়। এখন সেটা বাংলাতেও কিছু কিছু আছে, এখন প্রায় এই জিনিসটা দেশ থেকে চলেই গেছে লুপ্ত। তা সেইটাকেই মানে জাগানোর জন্য যেটা হারিয়ে যাচ্ছে, সেটা সেই জন্যই সেই ভাবনার উপরে এটা করেছি। আপনি কি এর উপর আরো আগে কাজ করেছেন? করেছি মানে এই জিনিসটার উপরে না, আবার একবার এক এক রকম করেছি। অন্য এটা করে আপনার এখন কিরকম লাগছে? এটা করে তো মোটামুটি ভালোই লাগছে। ধন্যবাদ।